ফরিদা বেগম এবং জব্বার সাহেব দুজনেই চুপ হয়ে গেছে। এতক্ষণ চোখ মুখে ক্রোধ ছিল, এখন ভয়ের ছাপ, যেন কোনো চুরি ধরা পড়েছে। শান্তনু বলল, আমি লোকজন পাঠিয়েছি থানায়, যারা আসামি রূপে জেলে বসে আছে তারা এই খোলসে করবে সব কিছু। ভাগ্যিস মাসুক আমার সাথে ডিসকাস করেছে বিষয়টা, নয়তো একটা খাসা কেস আমার নজরে এড়িয়ে যেত। মাসুক দুহাত কোমরে রেখে দাঁড়িয়ে ভীষণ রকমের বিচলিত সে। এক পর্যায়ে বলে উঠল, আমি হেমাকে খুঁজতে যাচ্ছি, তুই এদিকটা সামলা। মাসুক দাঁড়া, কোথায় খুঁজবে? বরং এদের চাপ দিলে এটাই কথা উগলে দিবে। খতিব সাহেবের বাড়ির চারতলায় ছোট্ট একটি ঘর, যার দরজায় প্রায় তালা ঝুলতে দেখা যায় সব সময়। কোনো সারা শব্দ নেই, ঘরটি যেন ভুলে যাওয়ায় এক কোণ। আর সেই ঘরটি থেকে মাঝে মধ্যে ভেসে আসে বিটকুটে গন্ধ। তৃতীয় তলায় তারা থাকেন, নিচের ফ্ল্যাটগুলো ভাড়া। একতলায় দাঁড়ালে ঘরটি নীরব, কিন্তু যতই সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠা যায় ততই সেই নীরবতা ভেঙে চিৎকারের কণ্ঠস্বর স্পষ্ট হতে থাকলো, যেন কেউ আর্তনাদ করে প্রাণ ভিক্ষা চাইছে। মাসুকের মন মুহূর্তেই উতলা হয়ে উঠল। কোনো দ্বিধা না করে এক নিঃশ্বাসে ছুটে গেল চারতলায়। দরজার বাহিরে দাঁড়িয়ে হেমার করুণ চিৎকার শুনতে পায়, তার হৃদয়কে গভীরভাবে আঘাত করছে। আমার বাবাকে মেরে ফেলছে, ওদের বাঁচাও। আছো কেউ? চাচ্চু, ওরা আমার মায়ের চুল টানছে, আমার বাবাকে কেউ বাঁচাও। কথাগুলো বারবার বলছে হেমা। মাসুক অস্থির হয়ে উঠল। সাথে থাকা একজন কনস্টেবল বলল, তাকে শান্তনু পাঠিয়েছে মাসুকের সাথে। মাসুক সরে গেল। অনেক ধাক্কা লাথি দেওয়ার পর দরজা ভাঙার কোনো নামগন্ধ নেই। কি করবে মস্তিষ্ক কাজ করছে না। হুট করে মনে পড়ল আগে যখন এসেছিল দুটো চাবি পেয়েছে মাসুক, একটি খতিব সাহেবের ফ্ল্যাটে, অন্যটি এই ঘরের নয় তো। মাসুক তপ্ত নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে পকেট থেকে চাবিটি বের করে চোখ বুজে প্রার্থনা করল যেন খুলে যায় গেটটি। কয়েক সেকেন্ড ভাগ্য সহায় হয়। দরজা খুলতে হেমাকে দেখে বুক ধক করে ওঠে। মাসুক দৌড়ে তাকে দুই হাতে আগলে নিল, বলল, হেমা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি এসে গেছি, দেখো, প্লিজ শান্ত হও। কথাটা বলার পূর্বেই সামনে দেখতে পেল একটি ছোট্ট টিভি। টিভির স্ক্রিনে দেখা যাচ্ছে বীভৎস এক দৃশ্য, একজন নারী এবং পুরুষকে নির্মম হত্যার দৃশ্য। ক্ষণিকের জন্য মাসুকের শরীরও কেঁপে ওঠে। হেমার মুখ ঘুরিয়ে বুকের সাথে চেপে ধরে। কনস্টেবলকে বলল, টিভি বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন। হেমার অবস্থা গভীর সংকটে। তার উত্তপ্ত নিঃশ্বাস মাসুকের শ্বাস ভেদ করে হৃদয়ের গভীরে প্রবেশ করছে, যেন আগুনের শিখায় ছুঁয়ে যাচ্ছে। মাসুকের মনে ক্ষোভ আর ব্যথার স্রোত প্রবাহিত হতে শুরু করলো। এই মেয়েটা এতদিন এমন যন্ত্রণা সয়ে যাচ্ছিল, কিভাবে তাকে এমন নির্দয়ভাবে কষ্ট দেওয়া হলো। মাসুক দ্বিধা না করে হেমাকে কোলে তুলে নিল। হেমা আতঙ্কে তার গলা শক্ত করে জড়িয়ে ধরে, যেন এক মুহূর্তের জন্যও আলগা হতে চায় না। মাসুক দ্রুত বেরিয়ে পড়ল। সাথে থাকা কনস্টেবলকে বলল, মেডিসিন এবং কাউন্সেলিং কোনোটাই হেমার অবস্থায় উন্নতি ঘটাতে পারছে না সম্পূর্ণরূপে। যা উন্নতি হয়েছিল সেটা সাময়িক, শুধু মাসুকের সামনে। কখনো মনে হয়নি যে হেমার অবস্থা অন্তত খারাপ, কিন্তু কেন সে পুরোপুরি সেরে উঠতে পারছে না। এখন সবকিছু তার কাছে পরিষ্কার হয়ে উঠেছে। কমপ্লিকেস পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার ব্যক্তির সামনে যখন অতীতের যন্ত্রণাদায়ক স্মৃতির পুনরাবৃত্তি ঘটে, তখন তাদের মানসিক চাপ ব্যাপকভাবে বেড়ে যায়। হেমার সাথেও তাই হয়েছে। রাতের ঘুমের বিষয়টাও এই ভয়াবহতার সাথেই জড়িত। স্নায়বিক চাপ কমাতে লোরাজেপাম ইনজেকশন পুশ করেছে মাসুক হেমাকে। ধীরে ধীরে শান্ত হয়ে এসেছে সে। ছটফট করে ক্লান্ত হয়ে ঘুমের কোলে ঢলে পড়েছে। মাসুক তার পাশে বসে শান্তনুর উদ্দেশ্যে বলল, যা সন্দেহ করেছিলাম তাই ঘটেছে, ঠিক যেমনটা ভেবেছিলাম। আবার কল্পনা এত বিশ্রী কেন? নিজেকে দোষারোপ করছিস? মাসুক ভারী গলায় জবাব দিল, হ্যাঁ, মনে হচ্ছে আমার ভাবনার ফলে এসব ঘটছে। আমার কারণে হেমা এতটা কষ্ট পাচ্ছে। শান্তনু বলল, অদ্ভুত, তুই সাইক্রিয়াটিস্ট হয়ে এসব ভাবছিস?
মাসুক তার বিধ্বস্ত মুখখানা তুলে চাইল শান্তনুর দিকে। চশমা চোখ থেকে নামিয়ে ফেলে, আরো ক্লান্ত দেখালো তাকে। চোখের উপর আবরণহীন অবস্থা। বলল, সাইকিয়াট্রিস্ট মানুষ নই? কখনো কখনো কিছু মিথ্যে সত্যি মনে হয়। এসবে যুক্তি নেই, এসব ভিত্তিহীন। সব জায়গায় যুক্তি খাটানো যায় না। শান্তনু আর কোনো কথা বলল না, চুপচাপ তাকিয়ে দেখলো মাসুক আর হেমার দিকে। মাসুকের চক্ষু হেমার মুখমণ্ডলে আটকে আছে। একজোড়া ক্লান্ত বিষণ্ণ চোখে নিবদ্ধিত দৃষ্টি। শূন্যতার মাঝে কিছু খুঁজে পেতে চাওয়ার মতো একটা ভাব নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল শান্তনু। তার হাতে নতুন কেস, আর সেই কেসের জট খুলতে এখন মনোযোগ দিতে হবে। শান্তনু গিয়ে বসল জব্বার এবং ফরিদা বেগমের কাছে। সন্দেহপ্রবণ তার দৃষ্টি। জব্বার সাহেব বারবার কাকে যেন কল করার চেষ্টা করছিলেন, কিন্তু শান্তনুর টিমের দুইজনের তদারকিতে সেটি ভালোভাবে সম্ভব হয়ে ওঠেনি। শান্তনু জব্বার সাহেবের দিকে চেয়ে বলল, নিজে বাঁচবার চেষ্টা করছেন নাকি অন্য কাউকে বাঁচানোর চেষ্টা করছেন? জব্বার ক্ষিপ্ত সুরে বললেন। ভুলভাল কথা বলবেন না ইন্সপেক্টর। শান্তনু হাসল, জবাব দিল, আসলে কি ভুলভাল বলছেন সে? বলতেই পারি ভুলভাল, কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে ভুলভালের জায়গায় সত্য সত্য কথা বলা শুরু করব। ফরিদা বেগম আরেক দফা কান্না শুরু করে। এক অসহায় মুখ তার। স্বামীর এই অবস্থা, তার মধ্যে ছেলে এক বিরাট কাণ্ড ঘটিয়েছে, তার উপর এমন জেরা, অসহ্য লাগছে। তিনি বললেন, ক্ষমা করুন, আপনাদের হাত জোর করে বলছি, আমার স্বামীকে এই অবস্থা আমাদের হেনস্থা করবেন না। শান্তনু বলল, ইচ্ছাকৃত করেছে, আপনারা করতে বাধ্য করেছেন। তারপরও আমি দমে যেতে চাইছিলাম, কিন্তু হেমাকে চারতলার ঘরে আটকে তার বাবা মায়ের বিভৎস মৃত্যুর দৃশ্য দেখানো আপনাদের উপরে সন্দেহ তীব্র করেছে। আর কি যুক্তি দিবেন বলুন? দোহাই লাগে আপনাদের, আমার স্বামীকে সুস্থ হতে দিন, তখন যত প্রশ্ন করতে ইচ্ছে হয় করবেন। এখন আমাদের একটু শান্তি দিন। পিছন থেকে মাসুক এসে দাঁড়ালো। কথাগুলো শুনেছে সব। ফরিদা বেগমের কথার উত্তর সে দিতে বলল, কতটুকু শান্তি আপনারা পাওয়ার যোগ্য সেটা আগামীকাল ডিসাইড হবে। মাসুক বিরতি নেয় কিছুক্ষণের। হুট করে রুট গলায় বলে উঠল, কি অবস্থা করেছেন মেয়েটার? কি ক্ষতি করেছে হেমা আপনাদের? জব্বার সাহেব ফুঁসছেন রীতিমতো। পুরোপুরি আটকে তারা এখানে। ইন্সপেক্টর শান্তনু মজুমদার সহ আরও দুজন এখানে উপস্থিত। ফরিদা বেগম মাসুকের জবাবে বললেন, আপনারা আমাদের ভুল বুঝছেন, পুরোপুরি ভুল বুঝছেন। মিথ্যেটাও সাজিয়ে বলতে পারেন না মিসেস সরোয়ার। নিজেই হেমার সন্ধান দিলেন যে সে বাড়িতেই আছে। আমি প্রথম দিন থেকেই ভাবছিলাম আমাকে হেমা এত সহজে মেনে নিচ্ছে, আপনাদের কেন মানতে পারছে না? কেন আপনাদের বিপক্ষে তার চালচলন? আপনাদের অনীহা কেন? কি কারণ? ওয়ারেন্ট নেই বলে এখনও নমনীয় আছি আমরা আপনাদের প্রতি, কিন্তু আমার সন্দেহ যেদিকে ইঙ্গিত দিচ্ছে সেটা যদি সঠিক হয়, পরিণতি ভোগ করার জন্য তৈরি থাকুন। মাসুকের কথায় প্রায় 15 দিন আগে শান্তনু আপিল করেছিল, কারণ কেসটা যতটা সহজভাবে দেখানো হচ্ছে আসলে ততটা সরল নয়। শান্তনু অনুরোধ করেছিল যাতে তাকে হেমার বাবা মায়ের সাজাপ্রাপ্ত আসামিদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়। 3 দিন আগে করা অধিদপ্তর তার আপিল মঞ্জুর করে। আগামীকাল সকালে বিশেষ ব্যবস্থায় তিনি তাদের সাথে 30 মিনিটের জন্য সাক্ষাৎ করার অনুমতি পেয়েছে। ভোর 5টা বাজতে চলেছে। খতিব সাহেবের অবস্থার উন্নতি নেই। ডাক্তার জানিয়ে গেছেন 24 ঘন্টার আগে কিছু বলা সম্ভব নয়। শান্তনু উঠে দাঁড়ায়। কনস্টেবলকে তার কাজ বুঝিয়ে দিয়ে বের হওয়ার পূর্বেই বলল, আমি ফিরবো সংবাদ নিয়ে। সেটি আপনাদের জন্য ভালো হতেও পারে, আবার খারাপ হতে পারে। দোয়া করতে থাকুন সৃষ্টিকর্তার কাছে। মিসেস সরওয়ারা, আসলাম। ফজরের সুমধুর ধ্বনি বাতাসে ভেসে আসছে। ভোরের আলো ফোটার অপেক্ষা মাত্র। কেবিন জুড়ে নিস্তব্ধতা। নিদ্রাহীন চোখ আর ক্লান্ত দেহের ভারে মাসুক বসে আছে, যেন ভাবনার এক অসীম ঘূর্ণিতে আটকে গেছে। অনাগত প্রশ্নের সম্ভার মস্তিষ্ক জুড়ে, আর উত্তর খুঁজে বেড়াচ্ছে একাকী। প্রতিটা শ্বাসে ক্লান্তি মিশে। সে ধীরে চশমাটা খুলে টেবিলের উপর রাখল। মাথাটা দেওয়ালে এলিয়ে দেওয়ার সাথে সাথে ফোন বাজে। বাড়ি থেকে কল এসেছে।
সারা রাত ফোন বন্ধ থাকায় নিশ্চয়ই তারা চিন্তিত। মাসুক ফোন রিসিভ করে গাম্ভীর্যপূর্ণ স্বরে বলল। হুম? ফোনের অন্য পাশ থেকে মৃদুল প্রশ্ন করে। কোথায় তুই? ন্যূনতম কাণ্ডজ্ঞান কি নেই? সারা রাত তোকে ফোন করে পাগল প্রায় আমরা। অল্প শব্দে মাসুক জবাব দিল। ফোনের ব্যাটারি ডেড ছিল। তোর চিন্তায় সারা রাত আমরা জেগে আছি। আমি রীতিমতো প্যানিক করেছি। কোথায় তুই? হাসপাতালে। এখানে কল করলেই পারতে, কষ্ট করে সারা রাত জাগতে হতো না। একে তো চিন্তায় সবার মাথা খারাপ, তার উপর মাসুকের খাপছাড়া কথাবার্তার ভঙ্গি তেতে উঠতে বাধ্য করলো মৃদুলকে। সে বলল, হাসপাতালে যখন ছিলি তাহলে তুই নিজে একটা কল দিয়ে জানাতে পারতি না? এত শত কথা ভালো লাগছে না শুনতে, বিরক্তির পাল্লা ভারী হচ্ছে। এক একটা শব্দ অত্যন্ত ওজনদায়ক। মাসুক বলল, একটু ঝামেলায় ছিলাম। ফোনের অন্য পাশে সান্ত্বনা বেগম বারবার তাড়া দিচ্ছেন মৃদুলকে। ছেলের খবর জানতে আনচান করছেন মায়ের হৃদয়। নাইট ডিউটি সচরাচর থাকে না মাসুকের, হুট করে সারা রাত গায়েব থাকায় ঘাবড়ে যাওয়া স্বাভাবিক। মৃদুল হাত তুলে মাকে থামতে ইশারা করে, বলে, কি ঝামেলা? এনিথিং সিরিয়াস? টেনশন করো না, ঘুমিয়ে পড়ো। কাজ শেষ হলে ফিরবো আমি। কখন? যখন কাজ শেষ হবে তখনই। আমাকে কল করে বারবার বিরক্ত করবে না। রাখছি। মাসুক মুখে পানির ঝাপটা দিয়ে বেরিয়ে যায় কেবিনের বাহিরে। হেমার পাশে একজন নার্সকে রেখে এসেছে। খতিব সাহেবের হালচাল জানা হয়নি এত কিছুর মাঝে। লিফটে করে চলে গেল দোতলায়, ইমার্জেন্সি বিভাগে। ডিউটিরত ডাক্তারের সাথে হ্যান্ডশেক করে মাসুক প্রশ্ন করল। এনি ইমপ্রুভমেন্ট? ডক্টর জিয়াউর রহমান মাথা দুলিয়ে বললেন, না, পেশেন্ট ফার্স্ট স্ট্রোকের কিছু সময়ের ব্যবধানে সেকেন্ড স্ট্রোক করে। ডান পাশে অলমোস্ট প্যারালাইজড। থম্বলটিক থেরাপি দেওয়া হয়েছে। হাই উইশ দেখা যাক। ডক্টর মাসুক, আমরা আমাদের বেস্ট ট্রাই করেছি। জি থ্যাঙ্কস। মাসুকের হৃদয়ে এক অজানা খারাপ লাগা কাজ করল খতিব সাহেবের জন্য। তিনি কোনো অপরাধের সাথে জড়িত কিনা তা এখনো অজানা, তবুও তার এই ভগ্ন অবস্থা কোনোভাবেই কাম্য নয়। হেমার গায়ে সাদা লং ফ্রক, শুভ্র রং তার মুখের সহিত মিলেমিশে গেছে, কাপড়ে ময়লা লেগে গেছে। যখন জমিনে বসে ছটফট করছিল তবে মুখ একেবারে শান্ত সরল, যার মধ্যে লুকিয়ে থাকা আঘাতের ছাপ এখন অদৃশ্য। কাপড়ের ওই ধূসর কালো দাগ যেন চিহ্নিত করছে এক অব্যক্ত যন্ত্রণার কাহিনী। কতখানি কষ্ট হয়েছে তার, কবে থেকে হচ্ছে এই কষ্ট। মাসুক দাঁড়িয়ে আছে হেমার বেডের পাশে, মেরুদণ্ড সোজা, পকেটে হাত গুছে, তার মুখে প্রবাহিত গুরু গম্ভীর ভাব। চারপাশে নীরবতায় এক অপার্থিব শূন্যতা, রক্তশূন্য ফ্যাকাশে মুখ। কি অপরূপ মায়া আছে এই মুখে, কি অদ্ভুত শান্তির ছোঁয়া, যে কোনো মানুষের মনকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে। অথচ এই মানুষটার জীবন আঘাত এবং দুঃখে ভরপুর, শান্তির কোনো চিহ্ন নেই। এমন হওয়ার কথা ছিল না। তার বিগত সময়গুলো এতটা কষ্টকর না হলেও পারত। কিছু স্পর্শ যেন অলৌকিক শান্তির আধার, যা অদৃশ্য জালে বুনে টেনে নিয়ে যায় গভীর মোহের অতলে। সে যেন এক হিমাদ্রিণী, তার নির্মল সংস্পর্শে হৃদয়ের উত্তাপ নিঃশেষ হয়ে যায়। সকালটা যেন শোকের কালো চাদর মেলে ধরল। মাসুক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ইমার্জেন্সির বাহিরে। সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। খতিব সাহেবকে আর ফেরানো গেল না। প্রতিবার একটু সুস্থতার লক্ষণ দেখা দিলেই নতুন করে স্ট্রোকের আঘাত এনেছে। পরপর 3 বারের আঘাতে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় তার মস্তিষ্কে। ভোর 6টার নিস্তব্ধতায় তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডক্টর জিয়াউর রহমান মাসুকের কাঁধে হাত রেখে বলল, সরি। উনি শেষবার কিছু বলেছেন, বলার চেষ্টা করেছেন? হ্যাঁ, হেমা এবং মা মা উচ্চারণ করছিল। এরপরে ওনার তৃতীয়বার স্ট্রোক হয়, আর কিছু বলতে পারেনি। প্রথম শব্দ হেমা এবং দ্বিতীয় শব্দ নিশ্চয়ই মাসুক। মাসুকের শরীর অবশ হয়ে এলো। এ কেমন অনিশ্চয়তার যাত্রা! জীবন তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। হেমার একমাত্র অভিভাবক আর বেঁচে নেই। খতিব সাহেব কোনো অপরাধে জড়িত ছিলেন কিনা সেই উত্তরও অজানা।
তবে তার মৃত্যু যেন মাসুকের সমস্ত পৃথিবীকে নিঃশব্দের এক সাগরে গভীরভাবে ডুবিয়ে দিয়েছে, এক অসীম শূন্যতার মাঝে যেখানে সবকিছুই ধোঁয়াশার মতো। মাসুক প্রশ্ন করল। নিয়ে যেতে পারবে কখন? ডক্টর জিয়ারুর রহমান জবাব দিলেন। কিছু ফর্মালিটি পূরণ করেই। ফরিদা বেগমের কণ্ঠে শোকের হাহাকার যেন সমগ্র করিডোর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। স্বামীর মৃত্যুর শোক তাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। শোকের ভারে দেহ নিঃশেষ, তার কান্নার অশ্রু স্রোত থামার নাম নিচ্ছে না। অন্যদিকে জব্বার সাহেব ক্রমাগত ফোনে চেষ্টা করছেন ভাগ্নে ফাহিমের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু বারবার চেষ্টা করেও কোনো সাড়া মিলছে না। বাবার মৃত্যুর সংবাদ তার কানে পৌঁছানো অতীব জরুরি। এই সংবাদে শান্তনু ছুটে এলো। সকাল 10টায় তার সাক্ষাৎ করতে হবে সাজাপ্রাপ্ত আসামিদের সাথে। তার আগেই হাসপাতালের বিষয়টা মিটমাট হোক। শান্তনু এসে প্রশ্ন করল মাসুককে। এখন জবাব দিতে ইচ্ছে হচ্ছে না। মাসুকের এমন কথায় শান্তনু আর কথা বাড়ালো না। খতিব সাহেবকে দ্রুত বের করার ব্যবস্থা করা হলো। তার আগে হেমাকে নিয়ে আসা হয়েছে। হুট করে কেবিনের বাহিরে হেমাকে দেখে ভরকে উঠে মাসুক। এগিয়ে এসে নার্সকে রাগী গলায় বলল, ওকে এখানে এনেছেন কেন? মাসুক হেমার দিকে তাকিয়ে গভীর বিস্ময় নিয়ে এতটা সময় ধরে যে ছটফট করছিল, এখন তাকে দেখে সেই কষ্টটা কোনো চিহ্নই বোঝা যায় নাই। হেমার ফ্যাকাশে নির্লিপ্ত মুখে যেন এক অদ্ভুত স্থবিরতা নেমে এসেছে। চোখে সমুদ্রের গভীরতা, যেন সব কিছু গিলে ফেলতে পারে। মাসুকের দিকে তাকিয়ে হঠাৎই একখানি মলিন হাসির ঝলক ফুটে উঠল তার মুখে। সেই হাসিতে যেন মুক্তোর ঝর্ণা ঝরছে। মাসুকের হৃদয়ে সেই মুহূর্তে এক শীতল প্রশান্তি এনে দিয়েছে কয়েক সেকেন্ডের জন্য। হেমা পাখির মতো ফুরুত করে এসে দাঁড়ায় মাসুকের সামনে। উচ্চতার পার্থক্যে মুখ তুলে চেয়ে জিজ্ঞাসা ছুড়ল, আমি এখানে কেন? এটা তো আমার বাড়ি না। হেমা কি তবে ভুলে গেল গতরাতের প্রতিটা ক্ষত, প্রতিটি ঘটনা কি মুছে গেল তার স্মৃতির পাতা থেকে? মুছে যাওয়াটাই তো স্বাভাবিক। যে ঘটনা প্রতিনিয়ত তার জীবনে ঘটেছে এবং প্রতিদিনের মতোই সে ভুলে যাচ্ছে, সেই অতীত ঘটনা বলে আজও তার মনের ধরা দেবে কেন? প্রতিটা দিনই তার জন্য এক নতুন ভ্রমণ, যেখানে স্মৃতির কোনো চিহ্ন নেই, কেবল আজকের দিনটুকুই সত্য। মাসুক গভীর নেত্রপাত করে বলে, আমি তোমাকে নিয়ে এসেছি। জানো এখানে আমি কাজ করি, আমার কাজের জায়গা ঘুরে দেখবে? হেমা উৎসুক ভঙ্গিতে মাথা দোলায় এবং বলে, হ্যাঁ, দেখব। তার আগে চলো তোমার চাচুর সাথে দেখা করে আসি। হেমার কথাটি একেবারে মনোপ্রত হলো না। মুখের ভাঁজে বিরক্তির ছাপ ফুটে উঠল। নাক মুখ কুঁচকে নিয়ে অসহায় এক অভিব্যক্তি ঝরে পড়ল তার চেহারায়। দেখা করতে চায় না সে, একদমই চায় না। মাসুকের দিকে চোখ তুলল না, না তাকিয়েই মাথা না বোধক ভঙ্গিতে ধীরে ধীরে দুলিয়ে নিজের অনীহা প্রকাশ করল। মাসুক ক্ষণিক এগিয়ে গিয়ে বলল, আজ দেখা করে নাও, আর যেতে হবে না। হেমা বিড়বিড় করে বলল, যেতে চাই না। আমার কথা রাখবে না হেমা? প্লিজ, একবার, শেষবার। মনের গভীরে ইচ্ছার লেশমাত্র না থাকলেও মাসুকের হাত ধরে চুপচাপ এগিয়ে গেল হেমা। মাসুকের ইশারায় সাদা কাপড় সরিয়ে নেওয়া হলেও খতিব সাহেবের নিতর দেহ থেকে। বেডে শুয়ে আছেন, যেন কেবল ঘুমিয়ে পড়েছেন। স্থির নিঃশব্দ, এক নিঃশ্বাসে শেষ হয়েছে তার জীবনের অধ্যায়। আর এখন চলেছে তাকে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি। মাসুকের চোখে অদ্ভুত জ্বলন্ত আগুনের আঁচ পেয়ে জব্বার সাহেব নিশ্চুপ। ফরিদা বেগম নির্লিপ্তভাবে বারান্দায় বসে আছেন, যেন শোকে মুখ হয়ে গেছেন। হেমা কিছুই বুঝল না, স্বাভাবিকভাবে চেয়ে রইল খতিব সাহেবের দিকে। মাসুক বলল, যাও চাচুর কপালে হাত বুলিয়ে দিয়ে এসো। হুম, যাব না। মাসুক হেমার দিকে চেয়ে বলল, হেমা, এমন করো কেন তুমি? যাও হেমা, তোমার চাচু অসুস্থ, একটু আদর দেবে না? হেমার মনে যেন হঠাৎ করেই এক মায়া জন্ম নিল। মাসুকের হাতের আলতো স্পর্শ ছেড়ে ধীরে ধীরে এগিয়ে গেল খতিব সাহেবের নিথর দেহর কাছে। পরিবেশটা ভারী আর থমথমে।
নিঃশব্দে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন কোনো শোকের অতলান্তে ডুবে আছে। খতিব সাহেবের থেমে যাওয়া নিঃশ্বাসকে অনুভব করার ক্ষমতা হেমার নেই। তবুও চাচার কপালে মমতার হাত বুলিয়ে নরম স্বরে বলল, তুমি ঠিক হয়ে যাবে চাচু, চিন্তা করো না, হ্যাঁ? মাসুক চোখ বুজে জোরে নিঃশ্বাস ফেলে। অদ্ভুত অনুভূতি তার মাঝে। দুঃখের হিসাব নিকাশ মেলাতে পারছে না। হেমাকে নিয়ে বেরিয়ে গেল মাসুক। তাকে বুঝিয়ে কিছুক্ষণের জন্য তার কেবিনে রেখে পুনরায় ফিরে আসে। শান্তনু মাসুকের হাত টেনে ধরে প্রশ্ন করলো, কি করবি ভেবেছিস? হুম। কি? মোবাইলে কিছু একটা দেখতে দেখতে ব্যস্ত ভঙ্গিতে মাসুক বলে, হেমা তাকেই মনে রাখে যে সর্বদা তার আশেপাশে তার সুখ হয়ে বিচরণ করে আর দুঃখ সব ভুলে যায়। আমি চাই হেমা আমাকে মনে রাখুক। মাসুক ফোনে একটি বিষয় খুঁজে বের করতে ব্যস্ত। যদিও এই সম্পর্কে মাসুক আগেই জানে, কিন্তু বিস্তারিত জানতে গুগলের দ্বারস্থ হয়েছে। শান্তনু মাসুকের মতেও কিছুটা আঁচ করতে পারলেও নীরব থাকলো। কিছুক্ষণ পর অবশেষে জিজ্ঞাসা করার তাগিদে বাধ্য হয়ে সে প্রশ্নটি তুলল, তুই কি? হ্যাঁ, 2018 মানসিক স্বাস্থ্য আইন অনুযায়ী নিরাপত্তা ঝুঁকিতে থাকা রোগী তার মত প্রকাশ করতে পারবে। সে কার সাথে এবং কোথায় থাকতে চায় সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। হেমাকে তুই নিয়ে যাবে? মাসুক ফোন পকেটে গুছিয়ে শান্তনুর দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, আমার চেয়ে বেস্ট অপশন হেমার জন্য এখন নেই। তার সাথে যা ঘটেছে সেটার পুনরাবৃত্তি হবে না কি গ্যারেন্টি? আমার কাছে প্রমাণ আছে আর তোর কাছে ক্ষমতা। এমন অবস্থায় আদালতের অনুমতি নিতে হয়। আদালতের অনুমতি নেওয়া কোনোভাবে সম্ভব না হলে পরিস্থিতি সাপেক্ষে পুলিশ সেখানে অনুমতি প্রদান করতে পারবে। তবে সেটি শুধুই সাময়িক সময়ের জন্য। এখনো জটিলতা আছে মাসুক। আর হেমার প্রাণ ঝুঁকিতে। তুই সব জানিস শান্তনু, কিভাবে ওকে এক রুমে বন্দি করে বাজে স্মৃতিগুলো তার সামনে তুলে ধরা হচ্ছিল। এটা কি যথেষ্ট নয়? মাসুকের কথাকে তাচ্ছিল্য করার সামর্থ্য নেই কারোর। কিভাবে বারবার মেয়েটার সামনে ভয়াবহ স্মৃতিগুলো তুলে ধরা হচ্ছিল। আপন মানুষের এই নিষ্ঠুরতা অতিক্রম্য। হাতে সময় মাত্র কয়েকটা মুহূর্ত। এখনই থানার উদ্দেশ্যে দ্রুত এগিয়ে যেতে হবে অনুমতি গ্রহণের জন্য। কিন্তু তার পূর্বে হেমার স্মৃতি অবশ্যই আবশ্যক। মাসুক জব্বার সাহেবে এবং ফরিদা বেগমকে হেমার কেবিনে ডেকে আনলো। সময় অপচয় না করে সরাসরি বলল, আমি হেমাকে আমার সাথে নিতে চাচ্ছি। ফরিদা বেগম চুপ হয়ে আছেন। জব্বার সাহেব প্রশ্ন করেন, সাথে নিতে চাচ্ছেন মানে? আমি ওর চিকিৎসা এবং দেখভালের সম্পূর্ণ দায়িত্ব নিতে চাচ্ছি। আপনাদের ওখানে সে নিরাপদ না। ওর শেষ গার্জিয়ান ছিল ওর চাচা। সে এখন পৃথিবীতে নেই। জব্বার সাহেব গলা খাকারে দিয়ে বলে ওঠেন, ওর চাচি আছে না, আপনি কি? আপনাকে কেন দিব ঘরের মেয়ে? কোন অধিকারে? মাসুক রাশভারী কণ্ঠে বলল, আওয়াজ নামিয়ে কথা বলুন। এখানে শোকের পরিবেশ, তাই আমি বেশি কিছু বলছি না। আপনাদের চাপ দিচ্ছি না। শোক কাটান, তারপর অনেক হিসেব নিকেশ বাকি। হুমকি দিচ্ছেন? না, বাস্তবতার আয়না তুলে ধরছি সামনে। তাছাড়া হেমা অনুমতি দিলে আইনি প্রক্রিয়াতেই ওর দায়িত্ব ভার গ্রহণ করব। আইন চেনেন তো নাকি? জব্বার সাহেব কথা বাড়ালেন না, শুধু বললেন, নেন, অনুমতি নেন। এভাবেই ঘরের মেয়েকে অন্যের হাতে তুলে দেওয়ার কোনো আইন আছে? আমরাও দেখব। মাসুক শান্তনুকে একটি সূক্ষ্ম ইশারা করে বলল, হেমার উক্তিগুলো যেন প্রমাণ হিসেবে রেকর্ড করা হয়। এতে তার জন্য যথেষ্ট সহজতর হবে। ধীরে ধীরে পা ফেলতে ফেলতে সে হেমার সম্মুখে এসে বসল। ঠোঁটের কোণে একটি জোরপূর্বক হাসি রেখা ফুটিয়ে তুলে বলল, হেমা। আনমনে শূন্যে চেয়ে থাকা হেমার হুঁশ ফিরল। মাসুককে দেখে চোখ জলজল করে উঠে তার। বলে, গল্প শোনাবে? হ্যাঁ, কিন্তু আমার কথার উত্তর দিতে হবে তার আগে। উফ, আবার? আচ্ছা আচ্ছা, দিব তাহলে, কিন্তু আইসক্রিম খাওয়াতে হবে। চকোলেট, আইসক্রিম সব দিব। তার আগে আমাকে একটা কথা বলো, তোমার কাকে বেশি ভালো লাগে, আমাকে নাকি তোমার চাচিকে? চাচির কথা শুনে হাস্যোজ্জ্বল মুখ বিরক্তিতে ছেয়ে যায় হেমার। মুখ ভেজকে দিয়ে বলল,
এই চাচিটা আমাকে বিরক্ত করে, খুব খুব বিরক্ত করে। আমাকে তোমার অনেক ভালো লাগে, তুমি ভালো, চাচি খারাপ। আর কি করে চাচি? মাসুক খুব সাবধানে জানতে চেয়েছে যদি কোনো ক্লু পাই, কিন্তু হেমা চোখের মনি এদিক ওদিক ঘোরালো, কি যেন ভাবছে। কিছু সময় বাদে বলল, ভুলে গেছি তো। মাসুক দৃষ্টি নামালো কিছুক্ষণের জন্য, ফের হেমার দিকে চেয়ে প্রশ্ন করলো, তোমাকে যদি আমার বাবা মায়ের কাছে নিয়ে যাই থাকবে? সেখানে আমিও থাকবো, তোমাকে একা ফেলে যাব না। প্রতিদিন গল্প শোনাবো, আইসক্রিম কিনে দেবো, থাকবে? নাকি তোমার চাচির কাছে তোমাকে রেখে আমি হারিয়ে যাব? হেমার মুখটা আতঙ্কিত হয়ে ওঠে। একটু বিরক্তি নিয়ে মাসুক ফের বলল, আমি চলে গেলে আর কখনো আসবো না হেমা। তুমি যাবে না? যাবে না? তোমার বাবা মার কাছে যাব আমি। আমি চাচির কাছে থাকবো না, চাচি ভালো না, তুমি এখানে থাকো। কথার ধরন এলোমেলো, গুছিয়ে বলতে পারছে না হেমা। মাসুক যা চেয়েছিল সেটিই হয়েছে। জব্বার সাহেব কিছু বলবেন বলে এগিয়ে আসলে শান্তনু বলে, বডি নিয়ে বাড়ি যান মিস্টার জব্বার, আপনাদের সাথে আমার দুজন কনস্টেবল থাকবে। আপনারা কেউ শহর ছেড়ে যেতে পারবেন না। আপনাদের হাতে কাগজ পৌঁছে যাবে। কেস নাম্বার 901 রিওপেন হচ্ছে। মাসুক হেমার দিকে চেয়ে বলল, কাঁদে না, তোমাকে তোমার নতুন বাড়িতে নিয়ে যাব কেমন? এখন একটু ঘুমাও। হেমা বিশ্বাস করতে পারল না মাসুকের কথায়। শার্ট আরো শক্ত করে খামচে ধরে কাতর গলায় জানতে চাইল, আমাকে ছেড়ে যাবে না তো? মাসুকের অন্তরে এক আঘাত আনলো প্রশ্নটি। কতটা গভীরতা মেশানো এই প্রশ্ন হিসেব করতে পারছে না। আপনা আপনি বলে উঠল, যাব না, আয় প্রমিস। মাসুক নিজের কেবিনে এসে হাত মুখ ধুয়ে নিল। গতকাল পুরো রাত এবং দিন সে বাহিরে। শরীর ও মনের উপর ভর করা ক্লান্তি ছেড়ে ফেলা প্রয়োজন। হেমা তাকে এক মুহূর্তের জন্য ছেড়ে থাকতে চায় না। তবুও অনেক বুঝিয়ে গুড অ্যান্ড ব্যাড বইটি তার হাতে দিয়ে এসেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই রুগীরা আসতে শুরু করবে। আজ সংখ্যা কম, মাত্র 13 জন। দুপুরে খতিব সাহেবের জানাজা। এক অদৃশ্য টান যেন তাকে সেখানে নিয়ে যেতে চায়। আজ কাউন্সেলিং পিরিয়ডে মাসুক অন্য কাউকে প্রকিস হিসেবে ব্যবহার করেছে। মনের গভীর তাগিদে এক প্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। ভালো মন্দ যাই হোক, যিনি আর এই পৃথিবীতে নেই তার প্রতি শেষ শ্রদ্ধার বিনিময় অন্তত মানুষত্বের তাগিদে করা উচিত। রোগী দেখার ফাঁকে মাসুক শান্তনুকে কল করে জানতে চাইল, আপডেট কি? শান্তনু অন্য পাশ থেকে জবাব দিল, দেখা হয়েছে, কিন্তু তারা মুখ খুলছে না। তারা কিছু না বললে কেস রিওপেন করাও সম্ভব হবে না। মাসুক চিন্তিত হলো, বলল, ওদের কি কোনো চাপে রাখা হয়েছে? আমারও তাই মনে হচ্ছে মাসুক। তদন্ত কর, সাজাপ্রাপ্ত আসামিদের বাড়ির মানুষের সাথে কথা বল, নিশ্চয়ই কিছু পাবি। সেদিকেই এগোচ্ছি। তার আগে অনুমতিপত্র এনে দিতে হবে, না হয় হেমাকে নিয়ে যেতে পারবি না। আসছিস তাহলে? হ্যাঁ, বিকালের মধ্যে চলে আসবো। তখন বিস্তারিত আলাপ হবে। খতিব সাহেবের জানাজা শেষে চুপচাপ বেরিয়ে এলো মাসুক আর শান্তনু। জব্বার সাহেব অনেক চেষ্টা করেও এইসব থামাতে পারেনি। পরিস্থিতির সামনে বাধ্য হয়ে হেমার দরকারি কাগজপত্র আর কিছু কাপড় নিয়ে রওনা হয় তারা। থানায় গিয়ে হেমার দায়িত্ব আর নিরাপত্তার প্রয়োজনীয় সই-সাবুত সম্পন্ন করে। সাময়িক অনুমতির ভিত্তিতে দায়িত্ব গ্রহণ করল মাসুক। যত দ্রুত সম্ভব কাজ শেষ করে হাসপাতালে ফিরেছে। হেমাকে ঘুমন্ত দেখে একটু স্বস্তি পেল দুজনেই, না হলে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ত। হেমার কিছু ব্লাড টেস্ট করানো হয়েছে সকালেই, রিপোর্ট আসবে আগামীকাল। শান্তনু মাসুককে আলোচনার এক পর্যায়ে হেমা ঘুম থেকে উঠল। মাসুকের সাথে আরও একজনকে দেখে চেয়ে রইল। শান্তনু হেমার দিকে চেয়ে হাত এগিয়ে দেয়। হ্যালো হেমা। হ্যান্ডশেক করার উদ্দেশ্যে বাড়িয়ে রাখা হাতটার দিকে চেয়ে আছে হেমা, সাথে মাসুকও। অন্তরাত্মা কোনোভাবেই চাইছে না হেমা হাত মেলাক। হিংসামিপূর্ণ এক মনোভাব। হেমা মাসুকের অব্যক্ত কামনা না জেনেই হাত গুটিয়ে রাখে। তীক্ষ্ণ দৃষ্টিতে শান্তনুর দিকে চেয়ে বলে,
তুমি কে? আমি শান্তনু। হেমা হুট করে বলে ওঠে। তো আমি কি করব? মাসুক সীমিত হাসল। শান্তনু হেসে মাসুকের দিকে চেয়ে বলল, শি ইজ কিউট। মাসুকের মুখের হাসি বিলীন হয় মুহূর্তেই। তেমন কোনো প্রতিক্রিয়া প্রদর্শন করল না, শুধু বলল,